বাংলাদেশে যতগুলো কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে তার মধ্যে এই মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ ব্যয় হয়েছে সবচেয়ে বেশি। দুটি ইউনিট নিয়ে ১২০০ মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎ প্রকল্পে ব্যয় হচ্ছে ৫১,৮৫৪ কোটি টাকা। এই খরচ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয়ের ৩ গুণ ও পায়রা বিদ্যুৎ প্রকল্পের ২.৫ গুণের বেশি। কিন্তু কেন? অ্যাকচুয়ালি ব্যয়বহুল না, কারণ এই প্রকল্পের সাথে প্রায় ২০,০০০ কোটি টাকা হলো পোর্টের কাজ। তাই ২০,০০০ কোটি টাকা বাদ দিলে এই প্রকল্পের থাকে ৫০,০০০ কোটি থেকে ২০,০০০ হলে ৩০,০০০ কোটি টাকা থাকে। ৩০,০০০ কোটি টাকা এখানে আমার সেকেন্ড ফেজের জন্য আমি আমার অলরেডি জায়গা অ্যাকোয়ার করছি, সেই জায়গার দাম আছে, প্লাস সেকেন্ড ফেজের কিছু কাজও করছি। যেরকম আমি এই জেটির ক্যাপাসিটি হলো আমার 2টা ফেজের জন্য, আমি তো এখন করতেছি একটা, আর একটা ফেজ যখন আমি করবো তখন তো আমার ওই কস্টটা মিনিমাইজ হয়ে যাবে। ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের ব্যয় ৩০,০০০ কোটি টাকাও অনেক বেশি বলে মত বিশ্লেষকদের। বাংলাদেশ এ প্রকল্পের জন্য জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার মাধ্যমে জাপানি ঋণ নিয়েছে। এখানে জাপানের ঠিকাদার কোম্পানি কাজ করেছে এবং প্রযুক্তিও কেনা হয়েছে জাপানের। প্রতিযোগিতাবিহীন বিনিয়োগ নেওয়া, লোন নেওয়া, লোনও তো সাম সর্ট অফ বিনিয়োগই। এই যে বিনিয়োগ প্রতিযোগিতাবিহীন করা মানে তাহলে সেই বিনিয়োগকারী বিনিয়োগ ব্যয় নানাভাবে বাড়াইছে এবং তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আপনার মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে যে ব্যয় বাড়াচ্ছে, এই ব্যয় বাড়ার কমপ্লিকেশন আছে না। আবার বিদ্যুৎ উৎপাদনও করছি না, না করে আমদানি করার জন্য পয়সা জোগাড় করতে পারছি, কিন্তু আমার প্ল্যান্টের কয়লা কেনার পয়সা জোগাড় করতে পারছি না, কিনলেও তার বকেয়া দিতে পারছি না। তো এ ধরনের সমস্ত বিষয়গুলো কি অসঙ্গতিপূর্ণ না, অসামঞ্জস্যপূর্ণ না? মাতারবাড়ি প্রকল্প নির্মাণের ঋণ চুক্তি হয় ২০১৪ সালে। এর নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ সালে। শুরুতে মাতারবাড়ি প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৩৫,৯০০ কোটি টাকা। কিন্তু ২০২১ সালে প্রকল্পটি সংশোধন করে সময় বৃদ্ধি করা হয়। তখন ব্যয় বাড়ানো হয় আরও ১৬,০০০ কোটি টাকা। হলো যে সময় মতো প্রকল্প শেষ হয় না, এটার জন্য অবশ্যই আবার প্রকল্প আপনার সংশোধনের ভিতর দিয়ে ব্যয় বাড়ানো হয়। কিন্তু ব্যয় বৃদ্ধির আরেকটা বড় কারণ হলো যে এই সময়কালে যখন সময় আরও লম্বা লাগে তখন তার ভিতরে জাতীয় মুদ্রার বিনিময় হারের অবমূল্যায়ন হয় এবং তখন টাকার অঙ্কে এটা তখন অনেক বেশি আরও বাড়তে থাকে। এই সবগুলি মাতারবাড়িতে দেখা যায়। এদিকে সম্প্রতি এই মাতারবাড়ি প্রকল্পের জন্য আমদানি করা কিছু পণ্যের দাম নিয়ে সংবাদের ভিত্তিতে বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। যেখানে ১৫,০০০ টাকার পাইপ কাটারের দাম লেখা হয়েছে ৯৩ লাখ টাকা আর ১৬০০ টাকার হাতুড়ির দাম ধরা হয়েছে ১,৮২,০০০ টাকা। এই বেশি দামের পেছনে যুক্তি হিসেবে মাতারবাড়ি কর্তৃপক্ষ বিবিসিকে জানিয়েছে যে বিশেষভাবে প্রস্তুত করায় এর মূল্য বেশি। তবে বিশ্লেষকরা মনে করেন এই রকম মূল্য আর সার্বিকভাবে মাতারবাড়ির প্রকল্প ব্যয় অস্বাভাবিক। ন্যায্য দাম অবশ্যই কত গুণ বাড়িয়েছে সেটা আমরা দেখা যাচ্ছে, এক্ষেত্রে আমরা কল্পনাও করতে পারবো না যে কত গুণ বাড়তে পারে। তারা এইভাবেই করেছে। এগুলো কতটা স্বচ্ছ হচ্ছে? স্বচ্ছতা তো প্রশ্নই ওঠে না। স্বচ্ছ করলে কি কেউ দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন করে প্রতিযোগিতাবিহীন করে? মাতারবাড়ি প্রকল্পটি শতভাগ সরকারি মালিকানার। এর জন্য প্রায় ৪৪,০০০ কোটি টাকা জাপান থেকে ঋণ সহায়তা নিচ্ছে বাংলাদেশ। মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পটি সরকারের একটি মেগা প্রকল্প। এ ধরনের প্রকল্পগুলো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মনিটরিং করা হয়। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরীর কাছে আমি জানতে চাই যে এই মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পগুলো ঘিরে যে প্রশ্নগুলো উঠেছে তা নিয়ে সরকারের ভাষ্য কী? শুধু কয়লার প্রকল্পের মধ্যে যদি সীমাবদ্ধ না রেখে আপনি একটা এলাকা উন্নয়ন দেখেন তাহলে কিন্তু এটা ওই রকম ব্যয়বহুল মনে হবে না। এবং আমরা আস্তে আস্তে যদি অন্য প্রকল্প করতে পারি তাহলে এর ইউনিট কস্ট নেমে আসবে। কিন্তু মুখ্যত ওই 3rd and 4th ইউনিট না হওয়ার কারণে এটার কস্ট অনেক বেড়ে গেছে। প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলছেন মাতারবাড়ি প্রকল্পটি জাপানের অর্থায়ন ছাড়া সম্ভব হতো না। এছাড়া এখানে গভীর সমুদ্র বন্দর এবং এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নকে বিবেচনায় রেখে বিনিয়োগ করা হয়েছে। আপনি তুলনা করলে দেখবেন জাপানি কন্ট্রাক্টরের সাথে অন্য কন্ট্রাক্টরের যে বিডে এটা ওদের একটু বিড বেশি হয়, কিন্তু আবার জাপানের কাজটা কিন্তু ভালো হয়। আর এটা যেহেতু জাপান সরকার জাইকার অধীনে অর্থায়নে হচ্ছে, সুতরাং আমরা ব্যয় বাড়লেও ওটা ওদিক থেকে যেহেতু জাইকা অর্থায়ন করতেছে সেই জন্য এই জিনিসটাকে অন্যভাবে আমরা দেখেছি। আমি মনে করি আমাদের যারা বিশ্লেষক তার এটাকে গভীরে যেতে হবে। শুধু প্রকল্পকে দেখে করলে ব্যাখ্যা করলে এটা বোঝা যাবে না।
এর যে স্পিন অফ বেনিফিট যেটা বললাম, এই প্রকল্পকে কেন্দ্র করে একদিন হয়তো সিঙ্গাপুরের মতো একটা শহর দেশ গড়ে উঠতে পারে। সেই জন্য আমি মনে করি ওইটা মাথায় রেখেই এর আয় ব্যয়ের বিশ্লেষণ করা উচিত। মাতার বাড়িকে ঘিরে ভবিষ্যতের যে সম্ভাবনার কথা বলা হচ্ছে এবং এই যে বিপুল বিনিয়োগ হয়েছে তার সুফল পেতে বাংলাদেশের সামনে নানা চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। মাতারবাড়ির বিদ্যুৎ কেন্দ্রটিকে শুধুমাত্র বিদ্যুৎ কেন্দ্র হিসেবে বিচ্ছিন্নভাবে দেখাটা ঠিক হবে না। এটাকে অবশ্যই ওখানে যেই সমুদ্র সংযোগ তৈরি করা হচ্ছে, যে বন্দর তৈরি করা হচ্ছে, গভীর সমুদ্র বন্দর, সেটার সাথে মিলিয়ে দেখা উচিত। এটার অর্থনৈতিক কার্যকারিতা কতখানি হবে এইটা আমরা দেখতে পাবো যদি আমরা একদিকে যদি দেখি উপ-আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে এটা পণ্য সরবরাহের ক্ষেত্রে সেবামূলক আয় বাড়াতে পেরেছে, আর অপরদিকে হলো ওইখানে যে বিদ্যুৎ উৎপাদন হবে, ওখানে যেভাবে পণ্য চলাচল করবে, তার ফলে ওই অঞ্চলের দক্ষিণ অঞ্চলের বিনিয়োগ পরিস্থিতি আরও জোরদার হয়েছে কিনা সেইটাই দেখার বিষয়। মাতারবাড়িতে কয়লা বিদ্যুৎ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু হয় 2013 সালে। এরপর নানা ধাপ পেরিয়ে নির্মাণের পর প্রথম ইউনিট বিদ্যুৎ উৎপাদন শুরু করতে সময় লেগেছে 10 বছর। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা।